তখন দুপুরবেলা নিজের ঘরে বসে একা আনমনে কি যেন এক গভীর চিন্তা করছিল পল্টু। হঠাৎ দুম করে বাইরে বেরিয়ে এসে মা, ও মা বলে ডাক দিল সে। যেন এক বিশাল অনুসন্ধিৎসা তার মনে জাগরিত হয়েছে। সে অতি উৎসুক কণ্ঠে মাকে জিজ্ঞাসা করল, মা, তুমি ভূত দেখেছ? শালিনী দেবী অর্থাৎ পল্টুর মা দুপুরের অসহ্য গরমের মধ্যে রান্নাঘরে রান্না করছিলেন। একে গরম, তার উপর জ্বলন্ত গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে থেকে এমনিতেই হাঁসফাঁস অবস্থা তার। এর ওপর ছেলের উদ্ঘট প্রশ্নবাণে বিরক্ত হয়ে বললেন, পৃথিবীর সবথেকে বড় ভূত তো এই বাড়িতেই আছে, রোজ দেখছি তো তাকে। মায়ের এরকম উত্তর শুনে পল্টুর বুঝতে আর বাকি রইল না যে মা কতটা রেগে আছে। তাই নিঃশব্দে গুটি গুটি পায়ে সে পুনরায় স্বস্থানে গমন করল। পল্টু ছোট্ট পুঁচকে এখন ক্লাস 3তে পড়ে। পল্টুর মা শালিনী দেবী নিপাট গৃহবধূ। পল্টুর বাবা সৈকত চ্যাটার্জি এক বড় সরকারি আমলা। বদলির চাকরি হওয়ার কারণে সৈকতবাবুকে বহু জায়গাতেই যেতে হয়। পল্টুর 3 বছর বয়সে তিনি বদলি হয়ে এসেছিলেন মালদা জেলায়। সৈকতবাবুর কাজের চাপ বেশি হওয়ায় পল্টু বাবাকে সেভাবে না পেলেও মা তার কাছে সবকিছু। তার যত প্রশ্ন, যত জিজ্ঞাসা সব মায়ের কাছে। বকা যতই খাক না কেন, প্রশ্ন শেষ হয় না ওর। শালিনী দেবীও পল্টু অন্তঃপ্রাণ। কিন্তু ওই যে ওর নিরন্তর প্রশ্নবাণের জবাব দিতে ক্রমাগত বিধ্বস্ত হতে হয় তাকে। তবুও দিন শেষে পল্টুই তার সব, তার নয়নের মণি। পল্টু ডাকনাম হলেও ওর একটা বেশ সুন্দর মিষ্টি পোশাকি নাম আছে, অগ্নিশ্বর চ্যাটার্জি। ছোট্ট পল্টুর একটাই স্বপ্ন, ভূত দেখবে সে। কিভাবে দেখা যাবে, কেমন দেখতে হয় ওদের, এসব নিয়ে ওর উৎসুকতার অন্ত নেই। কোনো এক সময় দিদুনের কাছে সে ভূতের গল্প শোনে। তখনই দিদুনকে সে জিজ্ঞাসা করে, আচ্ছা দিদুন, ভূত কেমন হয়, ওরা দেখা দেয় সবাইকে? ছোট্ট পল্টুর প্রশ্নের উত্তরে হাসি মুখে তার দিদুন বলে, না শোনা, ভূতেরা সবসময় সবাইকে দেখা দেয় না, ভাগ্যে থাকলে তবেই দেখা যায় তেনাদের। পল্টু তার শিশুসুলভ সরল মনে পুনরায় প্রশ্ন করে, আমাকে দেখা দেবে, আমি দেখতে পাবো ওদের, আমার ভাগ্যে আছে ওদের দেখা পাওয়া? দিদুন একগাল হাসি নিয়ে বলে, তেনাদের ইচ্ছা হলে নিশ্চয়ই দেখা দেবে। এরপর থেকেই ভূত নিয়ে, তাদের দেখা পাওয়া নিয়ে খুব উৎসুকতা পল্টুর। ছোট্ট পল্টু পড়াশোনার সাথে সাথে ভূতের চিন্তা নিয়েই বড় হতে থাকে একটু একটু করে। ঠাকুমার ঝুলি, চাঁদের বুড়ি, আরও বিভিন্ন কার্টুন গল্প সমগ্র টিভি দেখে জানতে থাকে সে। একদিন সে টিভিতে এক শাঁকচুন্নি আর তান্ত্রিকের গল্প দেখছিল। হঠাৎ তান্ত্রিকের একটা মন্ত্র তার খুব ভালো লেগে গেল। সে ভাবল, এই মন্ত্র লিখে রাখলে ভালোই হবে, ভূত বা পেতনি এলে বেশি ভয়ে যদি পাই, তখন এই মন্ত্র বলে ওদের তাড়িয়ে দেওয়া যাবে। শিশু মনে কখন যে কি ইচ্ছা জাগরিত হয় সেটা কেই বা বুঝতে পারে। সে পেন খাতা নিয়ে মন্ত্র লিখতে লাগল। তান্ত্রিক বলে আর পল্টু লেখে। মন্ত্রটা হলো এই রকম, লাং ডুম ডাং কিরিমিরি করাত, ভূত পেতনি শাঁকচুন্নির ঘাড় মটকে দেব মরাত। ফুরুং ফারাং ফোস, ভূত পেতনি দত্তি দানব সবাই আমার বশ। হলুদ পোড়া সর্ষে, মারব ঝাঁটা জোরসে। পল্টু যেন এবার আরও বেশি সাহসী হয়ে উঠেছে। সে ভূত তাড়ানোর মন্ত্রও শিখে নিয়েছে আজ। মাকে সে বলল, মা, আমি ভূত তাড়ানোর মন্ত্র শিখে নিয়েছি, তোমার আর ভয় নেই। ছেলের কথা শুনে হাসতে থাকে শালিনী দেবী। দেখতে দেখতে অনেকগুলো বছর অতিক্রান্ত। আদরের ছোট্ট সেই পল্টু আজ অগ্নিশ্বর চ্যাটার্জি হয়ে উঠেছে, এক সুপুরুষ সুদর্শন যুবক। সে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সাইকোলজি নিয়ে স্নাতক। অনেক বন্ধুবান্ধব তার। পল্টুর অসাধারণ ব্যক্তিত্ব এবং বিনয়ী স্বভাবের কারণে সে সবার প্রিয়। কলকাতায় থেকে পড়াশোনা করার সুবাদে সে এখন অনেক আধুনিক মনস্ক হয়ে উঠলেও তার ছোট্টবেলার সেই সরল মনের ভৌতিক অনুসন্ধানে কোনো ভাটা পড়েনি আজও। তার প্রিয় বন্ধু সাগনিক। সে জলপাইগুড়ির এক ছোট্ট গ্রাম থেকে কলকাতায় পড়তে আসে, সেখানেই আলাপ দুজনের। সাগনিক কিন্তু পল্টুর 180 ডিগ্রি বিপরীত মেরুতে অবস্থান করে। তবুও দুজনে দুজনের প্রাণ। বিজ্ঞানের ভাষায় বলে না যে চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, অনেকটা ঠিক সেরকম। পল্টু যতটা ভূতান্বেষী স্বভাবের, সাগনিক ততটাই ভূতের অস্তিত্বকে পদে পদে নস্যাৎ করে। পল্টুর খারাপ লাগে, তবুও কিছু বলে না সে সাগনিককে। ভূতের ব্যাপারটা এড়িয়ে চলে সাগনিকের থেকে। একবার বর্ষার সময়ে হঠাৎ করে সাগনিক পল্টুকে তার বাড়ি অর্থাৎ জলপাইগুড়ি যেতে অনুরোধ করল। পরীক্ষাও শেষ, তার ওপর এরকম বর্ষায় জলপাইগুড়ির গাছপালায় ভরা প্রাকৃতিক দৃশ্য, চা বাগান এবং সর্বোপরি গরুমারা অভয়ারণ্য দেখার নির্ভেজাল আনন্দের লোভ পল্টু ছাড়তে রাজি ছিল না। তাই এক কথায় রাজিও হয়ে গেল সে। হাওড়া থেকে পদাতিক এক্সপ্রেসে চেপে বসল ওরা দুজনে।
রাত্রের খাবার খেয়ে নিয়েছিল ওরা, কিন্তু রাস্তায় খাবে বলে কিছু স্ন্যাক্স আর জলের বোতল নিয়ে নেয়। ট্রেন হাওড়া ছেড়ে বেরিয়ে গেলে পল্টু বলে, তুই এত সুন্দর প্রপোজাল দিয়ে যে কি আনন্দ দিলি না আমাকে, বলে বোঝাতে পারবো না রে। সাগনিক বলে, চল তো আগে, তোর সব ইচ্ছা পূরণ করব। পল্টু সাগনিককে বলে, সব ইচ্ছা মানে? সাগনিক বলে, গেলেই জানতে পারবি। কথাটা বলার সাথে সাথেই সাগনিকের চোখে যেন একটা কপট হাসি খেলে গেল। পল্টু আর কথা না বাড়িয়ে জানলার পাশে নিচের বার্থে বসে থাকল, আর সাগনিক উপরের বার্থে উঠে শুয়ে পড়ল। জানলার ধারে বসে ফুরফুরে হাওয়া খেতে খেতে কখন যেন পল্টুও ঘুমিয়ে পড়ল। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন এলে ওরা নেমে পড়ল। ওখান থেকে একটা টাটা সুমো ভাড়া করে ওরা দুজনে সাগনিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাগনিকের বাড়ি পৌঁছতে প্রায় সকাল 10:30 বেজে গেল। বাড়িতে পৌঁছেই ওরা দুজনে ভালোভাবে স্নান করে নিল। সারা রাত্রি ট্রেন ভ্রমণের ধকল অনেকটা লাঘব হল ঠান্ডা জলে স্নান করে। এরপর দুপুরের খাবার খেয়ে দুজনে টানা একটা ঘুম দিল। যখন ঘুম থেকে উঠল দুজনে, তখন বৈকাল 5টা। সেদিনটা সাগনিকদের গ্রাম পায়ে হেঁটে সাগনিকের সাথেই ঘুরে দেখল পল্টু। খুব সুন্দর সবুজে মোড়া নির্মল প্রকৃতির কোলে একখানা ছোট্ট গ্রাম। কত গাছপালা, কত মাটির বাড়ি, মাঝে মধ্যে কিছু পাকা বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে আছে। মনটা এক অজানা আনন্দে পুলকিত হয়ে উঠল পল্টুর। এসব তো আর কলকাতায় নেই, শুধু কংক্রিটের জঙ্গল সেখানে। পরের দিন গরুমারা অভয়ারণ্য দেখাতে পল্টুকে নিয়ে সাগনিক গেল। পল্টু সেখানে চিতাবাঘ, বাইসান, ময়ূর অনেক কিছু দেখল। অনেকটা সময় তারা ওই অভয়ারণ্যে কাটায়। তারপর সাগনিক পল্টুকে একটি চা বাগানে গেল। পল্টু দেখল চা বাগানের ঢালু জমি যেন উঁচু থেকে নিচু হয়ে নেমে গেছে। চা গাছগুলো ওই ঢালু জমিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কি অপূর্ব সৌন্দর্য, বলে ওঠে পল্টু। সাগনিক বলল, এতদিন তো ছবিতে, টিভিতে চা বাগান দেখেছিস, এবার সচক্ষে দেখ। পল্টু অপলক দৃষ্টিতে প্রকৃতির সবুজ সৌন্দর্য যেন প্রাণ ভরে উপভোগ করতে থাকে। তার মনে হল এখানেই থেকে যাবে সে, আর ফিরবে না। এমন সময় সাগনিক বলে ওঠে, অনেকক্ষণ হল রে, এবার বাড়ি ফিরতে হবে। পল্টুর স্থির চিত্তে সাগনিকের কথা যেন অতর্কিতে আঘাত করল। পল্টু বলে ওঠে, ও হ্যাঁ, চল চল। দুজনে ফিরে আসলো সেদিনের মতো। রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ির দাওয়ায় বসে বসে গল্প করছিল দুজনে। এমন সময় সাগনিক বলে উঠল, ভূত দেখতে চাস? হঠাৎ সাগনিকের মুখে এরকম কথা শুনে প্রথমটায় ভ্যাবাচাবা খেলেও উৎসুক কণ্ঠে পল্টু বলে উঠল, কে দেখাবি, তুই? সাগনিক হালকা হাসি ঠোঁটের কোণে এনে বলল, হুম হুম। পল্টুর সারা শরীর যেন রোমাঞ্চিত হয়ে উঠল ছেলেবেলার স্বপ্ন পূরণের আশায়। তবু সাগনিকের মতো ভূত অবিশ্বাসী ছেলের হঠাৎ তাকে ভূত দেখানোর কথায় কেমন একটা খটকাও লাগল পল্টুর মনে। তবু এতদিনের স্বপ্ন যদি সাগনিকের দ্বারাই সম্ভব হয়, তাতে ক্ষতি কি? হোক না ও অবিশ্বাসী, আমার ভূত দেখা নিয়েই তো কথা, ভাবতে থাকে পল্টু। কবে দেখাবি, কিভাবেই বা দেখাবি, প্রশ্ন করল পল্টু। সাগনিক উত্তর দিল, কাল অমাবস্যা, কালই দেখাবো, কিভাবে সেটা সময়ে জানতে পারবি। পল্টু আর কোনো প্রশ্ন করল না। পরের দিন সকালে সাগনিক বাইরে যাওয়ার আগে পল্টুকে বলে গেল, তোর ইচ্ছা পূরণের ব্যবস্থা করতে চললাম, তুই ততক্ষণ আমার ভাইয়ের সাথে গল্প কর। সাগনিকের ভাই নাম তার দেবদত্ত। ভালোবেসে দেবু বলে ডাকে সবাই ওকে। ও এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। পড়াশোনার পাশাপাশি শরীর চর্চা ওর শখ। সুঠাম শক্তিশালী শরীরের অধিকারী সে। খুব ভালো ফুটবলও খেলে। যাই হোক, সাগনিক ফেরার আগে ওর ভাইয়ের সাথে খুব ভালো একটা সময় কাটালো পল্টু। পল্টুর কেমন একটা মায়া পড়ে গেল ওর ভাইয়ের প্রতি। খুব ভালো ছেলেটা। দুপুর ঠিক 12টায় ফিরে এলো সাগনিক। এসেই বলল, ব্যবস্থা হয়ে গেছে। সাগনিকের কথা শুনে পল্টু রোমাঞ্চিত হয়ে উঠল ভূত দেখার উৎসবতায়। সন্ধ্যের সময় পল্টুকে নিয়ে সাগনিক বেরিয়ে গেল বাড়ি থেকে। গ্রাম থেকে অনেক দূরে একটা ভাঙা বাড়ির নিকট পৌঁছল তারা। তখন রাত্রি প্রায় 8টা। অমাবস্যার নিকষ অন্ধকারের মধ্যে একটা আলোর ক্ষীণ জ্যোতি চোখে এলো পল্টুর। আলোটা ওই বাড়ির বাইরে জ্বলন্ত কোনো বস্তু থেকেই আসছিল। অন্ধকারের আলোয় দূর থেকে বাড়িটিকে দেখে মনে হল যেন এক বিভীষিকা তার অনিবার্য পরিণতির অপেক্ষায় অপেক্ষমান। ভূতান্বেষী পল্টুর বুকটা আজ কেমন যেন ছেদ করে উঠল প্রথমবারের জন্য। সে সাগনিককে বলল, সত্যি কি ভূত আছে ওখানে, নাকি মজা করছিস? সাগনিক বলল, কেন, তুই ভয় পাচ্ছিস নাকি? তুই তো ভূত দেখতে চাইতি, ভয় পেয়ে গেলি এর মধ্যে। পল্টু সাগনিকের এরকম শ্লেষপূর্ণ কথায় কিছুটা লজ্জিত বোধ করল। পল্টু বলল, আরে ধুর, ভয় কেন পাব, তুই তো সবসময় এসব নিয়ে মজা করিস, তাই বিশ্বাস হচ্ছে না। সাগনিক বলল, চল, মজা সত্যি হবে আজ। পল্টু আর কিছু না বলে সাগনিকের পিছু পিছু চলতে থাকে। চলতে চলতে পল্টু লক্ষ্য করে আকাশ যেন এক ঘন মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে।
ভাঙা বাড়িতে পৌঁছে তারা দেখল কয়েকজন মাঝবয়স্ক লোক বসে আছে, আর তাদের সামনে খড়, কাঠ, পাতা একত্রিত করে আগুন জ্বালানো। সেই আলোই হয়তো পল্টু দূর থেকে দেখেছিল। সাগনিক ওদের অনেষ্টনের জন্যে ভাবছে, মনে হয় এই মন্ত্র পড়বে ওরা, তারপরেই চারদিকে চারজনের বসতে বলল। ঘরের মধ্যে একটা গুমট অন্ধকার। ঘরে ঢুকতেই কেমন একটা সোঁদা গন্ধ নাকে এলো পল্টুর। গাটা কেমন করে উঠল তার। হঠাৎ একটা দেশলাই কাঠি জ্বালানোর আওয়াজ হলো। তক্ষুনি পল্টু ফিরে তাকিয়ে দেখল যে ওই লোকটা দেশলাইয়ের জ্বলন্ত কাঠিটা নিয়ে ঘরের মধ্যিখানে বসানো একটা মোমবাতির সলতেতে আগুনটা ছোঁয়াতেই ঘরের গুমোট আধার কেটে চারদিক আলোকিত হয়ে উঠল। সেই আলোয় পল্টু দেখল ঘরের মধ্যিখানে একটা ছোট্ট টেবিলের মতো জিনিস রাখা আছে। তার ওপর বড় একটা মোমবাতি বসানো, আর তার চারপাশে একটু দূরে দূরে চারদিকে 4টি আসন পাতা। সাগনিক পল্টুকে সামনের আসনে বসতে বলে এবং নিজে তার পাশের পাতা আসনে বসে। টেবিলের কাছে ফাঁকা জায়গাটাতেও একটা আসন পাতা। এসব আয়োজন দেখে পল্টু বলল, সাগনিক, তুই কি প্ল্যান সেট করতে চাইছিস? হ্যাঁ, উত্তর করল সাগনিক। পল্টু বলল, কিন্তু কাকে ডাকবি তুই? মৃত্যু হয়েছে এমন কাউকেই তো ডাকার নিয়ম। সাগনিক বলল, হ্যাঁ, তেমন কাউকেই ডাকব না হয়। ততক্ষণে বাইরে থেকে আরও দুজন ঘরের ভিতর ঢুকেছে। একজন মাঝবয়সী লোক আর একজন একটু অল্পবয়সী ছেলে। ঢুকেই তারা ঘরের দরজা বন্ধ করে দিল। ঘরের ভিতর আগেই প্রবেশ করে থাকা হরেনও ততক্ষণে একটা আসনে বসে পড়েছে। বাকি থাকা আসনটায় ওই মাঝবয়সী লোকটি বসে এবং অল্পবয়সী ছেলেটি টেবিলের সন্নিকটে থাকা আসনটায় বসে পড়ল। ওই ছেলেটাই মিডিয়ামের কাজ করবে, ভাবে পল্টু। হরেন বলল, যদি তোমাদের পরিচিত কোনো ব্যক্তি মারা গিয়ে থাকেন তার নাম বলো, যাকে তোমরা দুজনেই চেনো। পল্টু আস্তে করে সাগনিককে জিজ্ঞাসা করল, কার নাম বলবো রে? সাগনিক বলল, ষষ্ঠীচরণ বাবু, আমাদের প্রফেসর, যিনি আগের বছর মারা গেলেন। পল্টু সম্মতি জানায়। তখন হরেন বলে, তোমরা মনে মনে ওনাকে, ওনার ছবিটা স্মরণ করতে থাকো। তারপর ওরা সবাই চোখ বন্ধ করে নিল এবং একে অপরের হাতে হাত রাখল। পল্টু আর সাগনিকও চোখ বন্ধ করে এক মনে ষষ্ঠীচরণবাবুর মুখটা কল্পনা করতে থাকল। হঠাৎ মিনিট 5 পর টেবিলের কাছে বসে থাকা ছেলেটি কেমন যেন গোঙাতে শুরু করল। ততক্ষণে বাইরেও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। গোঙানির শব্দে চোখ খোলে পল্টু। সে ভূত বিশ্বাসী, ভূত দেখার অমোঘ আকর্ষণও আছে তার। কিন্তু প্ল্যানচেট বিষয়টা তার ঠিক অজানা না হলেও সে সশরীরে কখনোই প্ল্যানচেট বিষয়টার সাক্ষী থাকেনি। তাই সে ভেবে নিল, হয়তো ষষ্ঠীচরণবাবুর আত্মা ওই ছেলেটির উপর ভর করেছে। পল্টু আস্তে করে সাগনিককে ডাকল। সাগনিক চোখ খুলে ছেলেটার গোঙানি দেখে পল্টুকে বলল, মনে হয় প্ল্যানচেট সাকসেসফুল। সেই সময়েই হরেন মোমবাতির শিখার অপর প্রান্ত থেকে ছেলেটিকে উদ্দেশ্য করে বলে উঠল, কে তুই? ছেলেটি গোঙানি ভরা কণ্ঠে জবাব দিল, আমি ষষ্ঠীচরণ। আমাকে তোরা কেন ডাকলি? তখন হরেন সাগনিককে উদ্দেশ্য করে বলল, তোমাদের কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো ওনাকে। তখন সাগনিক ওই আত্মাধারী ছেলেটাকে জিজ্ঞাসা করল, স্যার, আপনি কোন কলেজে পড়াতেন? কিভাবে মারা গেলেন আপনি? উত্তর এলো, আমি সেন্ট জেভিয়ার্সে পড়াতাম। হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাই আমি। সাগনিক আবার বলল, স্যার, আপনার প্রিয় কোনো ছাত্র ছিল যাকে খুব ভালোবাসতেন? উত্তর এলো, অগ্নি। পল্টু যতটা রোমাঞ্চিত ছিল তার থেকেও বেশি আবেগবিভল হয়ে পড়ল তার প্রিয় স্যারের থেকে তার নাম শুনে। পল্টু ভাবতে লাগল, মৃত্যুর পরও তাহলে কেউ ভোলে না ইহজগতের কথা। সাগনিক পল্টুর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখ, এবার বিশ্বাস হলো তো এটা স্যার? পল্টু মাথাটা হালকা নাড়িয়ে সম্মতি প্রদান করেই ছেলেটাকে প্রশ্ন করে উঠল, স্যার, আমার জন্মদিনে আমাকে আপনি শেষ কি উপহার দিয়েছিলেন বলুন তো? আত্মাধারী ছেলেটি এরকম অকস্মাৎ অজানা প্রশ্নে গোঙানি বাদ দিয়ে চোখ খুলে জিজ্ঞাসু দৃষ্টিতে সাগনিকের দিকে তাকাল। পল্টু প্রশ্ন করতেই ছেলেটির ভৌতিক চরিত্রের নিমেষে এতটা পরিবর্তন হয়ে যাওয়ার কারণ অনুধাবন করতে না পেরে সাগনিকের দিকে সেও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। সাগনিকও এহেন পরিস্থিতির কল্পনা করেনি সম্ভবত। সাগনিক বুঝতে পারল তার আরও একটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল। সত্যি তো, পল্টুরও তো প্রশ্ন থাকতে পারে, এটা সে একেবারেই ভুলে গেছিল। সাগনিকের অভিব্যক্তি দেখে পল্টুর বুঝতে বাকি থাকল না যে পুরো ঘটনাটাই সাগনিকের সাজানো। পল্টুর শৈশবের ইচ্ছার এত বড় অপমান সে সহ্য না করতে পেরে উঠে গেল আসন থেকে, আর তীক্ষ্ণ গলায় সাগনিককে বলল, মজা করছিলি আমার আবেগ নিয়ে? বন্ধুত্বের এত বড় দাম দিলি তুই? ছি সাগনিক, ছি। অতর্কিতে পল্টুর দিক থেকে ধেয়ে আসা তীক্ষ্ণ ঘৃণাভরা বাক্যবাণে বিচলিত হয়ে আসন থেকে উঠে পড়েই তার হাত দুটো চেপে ধরল সাগনিক।
বন্ধুত্বের অপমান সে করতে চায়নি, শুধু পল্টু ভূত দেখতে চায় বলে একটু ভয় দেখিয়ে ভূতের পরিবেশ তৈরি করতে চেয়েছিল মাত্র। কিন্তু সেটা যে এভাবে পরিণতি পাবে ভাবতেই পারেনি সাগ্নিক। তাহলে হয়তো এসব কিছুই করত না সে। সাগ্নিক পল্টুকে বুঝিয়ে বলতে গেল সবটা, কিন্তু পল্টু আর এসব সহ্য করতে পারছিল না। সে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। সাগ্নিক তার এহেন কাজের পরিণতিতে তীব্র লজ্জাবোধ নিয়ে পল্টুকে গিয়ে বলল, বন্ধু, আমি একটা ভুল করে ফেলেছি, আর একটা সুযোগ দিবি সত্যি সত্যিই কিছু করার। সাগ্নিক খুব ভালো বন্ধু পল্টুর, তাই পল্টুও নিজের তাৎক্ষণিক উগ্র ব্যবহারে ভীষণভাবে কষ্ট পেয়েছিল। ওভাবে সাগ্নিককে কথাগুলো বলা ঠিক হয়নি তার, সেটা অনুমান করেই পল্টু বলল, বেশ, এটাই শেষ সুযোগ। কিন্তু সাগ্নিক এই সুযোগটা পেয়ে যেন খুব খুশি হয়ে উঠল। কিন্তু এই শেষ সুযোগ যে কত বড় পরিণতির প্রমাদ গুনছিল সে সম্পর্কে হয়তো ওরা দুজনেই অবগত ছিল না। ওরা দুজনে আবার ঘরের ভিতর এলো। ততক্ষণে বৃষ্টি অনেকটাই ধরে এসেছে, আর বৃষ্টির পর একটা মৃদু ঠান্ডা হাওয়া বইতে লেগেছে বাইরে। ঘরের দরজা বন্ধ করে দিল সাগ্নিক। জানালা দুটি প্রথম থেকেই বন্ধ ছিল। সাগ্নিক হরেনকে উদ্দেশ্য করে বলল, আমার সম্মানের প্রশ্ন হরেন, এবার যা হবে সত্যি সত্যি হবে। হরেন চমকে গিয়ে বলল, সত্যি সত্যি মানে? মানে আবার কি? সত্যি আত্মাকে ডাকবো আমরা, বলে উঠল সাগ্নিক, যেন সম্মান রক্ষার তাগিদে সে পাগল হয়ে গেছে। হরেন বা বাকি সদস্যরা কেউ কিছু বলার সাহস পেল না। তারা যে রীতিমতো ৫,০০০ টাকা নিয়েছে সাগ্নিকের থেকে এই সব কিছু সাজানোর জন্যে। পল্টু বলে উঠল, সাগ্নিক, কোনো ক্ষতি হবে না তো? না বন্ধু, কিচ্ছু হবে না, আশ্বস্ত কণ্ঠে বলল সাগ্নিক। ওরা কেউই কোনোদিন প্ল্যান চেট করেনি, সবটাই করছিল নিছক মজার চলে। কিন্তু হঠাৎ সত্যি করে করতে হবে জেনে ওরাও একটু হতভম্ব হয়ে গেল। কিন্তু অগত্যা না তো করতে পারবে না, তাই রাজি হতেই হলো। সবাই আবার আগের মতো করে বসে পড়ল মোমবাতির সামনে। ওই ছেলেটিও স্বস্থানে বসে পড়ল আবার। কাকে ডাকবে বাবু? বিস্ময়ের সুরে প্রশ্ন করল সাগ্নিককে। দেবদত্ত, বলে উঠল সাগ্নিক। চমকে উঠল পল্টু। কি, দেবু? বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে উঠল। হ্যাঁ, দেবু, গম্ভীর গলায় উত্তর এলো সাগ্নিকের থেকে। সাগ্নিকের দৃঢ় গলার উত্তর শুনে নির্বাক হয়ে গেল পল্টু। সে যে বারণ করবে সে ক্ষমতাটুকুও যেন আর নেই তার। তবুও পল্টু বলল, দেবু কেন রে? অন্য কাউকে তো ডাকতে পারি আমরা। সাগ্নিক বলল, অন্য কাউকে তারা দুজনে চেনে না, কিন্তু দেবুকে পল্টুও চেনে। সাগ্নিক যেন পাগল হয়ে গেছে। পল্টু অগত্যা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। তারা ডাকতে লাগল এক মনে, দেবু, দেবু। অনেকক্ষণ যেন এক স্থির নিস্তব্ধতা। হঠাৎ বাইরের হাওয়া যেন তার মিষ্টি মৃদুমন্দতা পরিত্যাগ করে বিকট শোঁশো শব্দে বইতে শুরু করেছে। হাওয়ার বেগে জানালা দরজা সব দুমদাম আওয়াজ করে খুলছে আর বন্ধ হচ্ছে। পল্টুর চোখ খুলে গেল। এসব কি হচ্ছে ভেবে চমকে উঠল পল্টু। হঠাৎ মোমবাতির শিখা দমকা হাওয়ায় দপ করে নিভে যেতেই যেন এক সর্বগ্রাসী ঘন অন্ধকারে ভরে গেল চারিদিক। আর তখনই গুমট অন্ধকারের ভিতর থেকে এক বিকট আওয়াজে কে যেন বলে উঠল, হুম হুম, আমাকে কেন ডাকলি? কেন ডাকলি তোরা? তোদের কি ক্ষতি করেছিলাম আমি? হুম। মোমবাতির কাছে বসে থাকা ছেলেটির মধ্যে যেন কোনো এক পৈশাচিক শক্তি ভর করেছে। তাকে হরেনরা দুজন মিলে ধরেও যেন সামলে রাখতে পারছে না কিছুতেই। এত ক্ষমতা ওই ছোট ছেলেটার কিভাবে হতে পারে ভেবে যেন তারা হক্কা চকিয়ে গিয়েছে। সাগ্নিক সব দৃশ্য চাক্ষুষ করে এবার যেন খুব ভয় পেয়ে গেল। সে ভেবেছিল আবার কিছু একটা মজা করবে, কিন্তু এরকম কিছু হতে পারে কল্পনাও করেনি সাগ্নিক। সেই পৈশাচিক শক্তি যেন এক তীক্ষ্ণ যন্ত্রণা আর হিংসাভরা দৃষ্টিতে সাগ্নিকের দিকে তাকিয়ে বলতে লাগল, মেরে দিলি আমায়, তুই মেরে দিলি। বলার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল ছেলেটি। তখনই এক দমকা হাওয়া কোথা থেকে এসে ঘরের চারিদিকে যেন এক বরফ শীতল নিস্তব্ধতা তৈরি করল। সাগ্নিক চুপ করে বসে আছে, সে যেন ভয়ে পাথর হয়ে গেছে। হরেম সঙ্গে সঙ্গে জল ছেটা দিল ছেলেটির মুখে চোখে। একটু পর জ্ঞান ফেরে ওর। ছেলেটির শরীরে উঠে দাঁড়ানোর তখন আর ক্ষমতা নেই। হরেন বলল, বাবু, আপনারা বাড়ি যান। যা হলো ঠিক হলো না বাবু। পল্টুর মনও এতে সায় দেয়নি প্রথম থেকেই। যাই হোক, সে সাগ্নিককে নিয়ে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিল। বাড়ি পৌঁছেই প্রথমে পল্টু দেবুর শোবার ঘরে যায়। গিয়ে দেখে দেবু ঘুমিয়ে আছে। কাছে যেতেই চমকে ওঠে পল্টু। দেখে তার চোখ দুটো বিস্ফারিত, নিঃশ্বাস বন্ধ হলে যেমন হয় ঠিক তেমন। শরীরটাও যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। দেবু আর নেই, বুঝতে বাকি রাখল না পল্টুর। সাগ্নিক ও ভাইয়ের এই অবস্থা দেখে ধপ করে মাটিতে বসে পড়ে। পল্টু সাগ্নিকের কাছে দৌড়ে যায়, কিন্তু এ কি? সাগ্নিকের গায়ে হাত দিতেই ওর শরীরটা অসারভাবে মাটিতে লুটিয়ে পড়ল। সাগ্নিক, বলে চিৎকার করে ওঠে পল্টু।
শাগনিক আর নেই। পল্টুর চোখ দুটো জলে ভরে গেল। ততক্ষণে পল্টুর চিৎকার শুনে শাগনিকের বাড়ির সবাই ছুটে আসে। তারাও এরকম অতর্কিত দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। তারপর শাগনিক আর দেবুর সমস্ত ক্রিয়াকর্ম শেষ হলে পল্টু তাদের পরিবারের থেকে বিদায় নিয়ে কলকাতা ফিরে আসে। পল্টু ফিরে এসে কেমন যেন বিমর্ষ হয়ে পড়েছিল। সেদিন রাত্রে একা একা ফ্ল্যাটের ব্যালকনিতে বসে রাত্রের নক্ষত্রখচিত আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে সে ভাবতে থাকে, ভূত অন্বেষণের ইচ্ছা নিশ্চয়ই ছিল তার, কিন্তু সেটা পূরণ করার এক অনিবার্য জেদ যে এত বড় এক মর্মান্তিক পরিণতি ডেকে আনবে তার প্রিয় বন্ধু আর তার ভাইয়ের জীবনে, তা সে কোনোদিন কল্পনাও করেনি।